আদর্শ গ্যাস অধ্যায়ের মাত্র 1 ঘন্টায় 2024 সালের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যাসহ সমাধান আর কোথাও পাবে না। আদর্শ গ্যাসের বেসিক সহ সৃজনশীলগুলো শিখতে পারবে, বেসিক সহ শিখতে পারবে। এই 10টা সৃজনশীল তুমি যদি পারো, তুমি দেখবে প্রায় আদর্শ গ্যাস অধ্যায় থেকে আসা 100-র মতন সৃজনশীল তুমি সলভ করতে পারবে। তুমি আদর্শ গ্যাস বুঝো না, কিছু পারো না, এই অধ্যায় ভালো লাগে না, আনসার করবে না। শুধু একটাই রিকোয়েস্ট, অন্তত একটা করে সৃজনশীল দেখবে, একটা করে খাতার মধ্যে করবে। তাহলে দেখবে এই অধ্যায়ের সম্পূর্ণ সৃজনশীল তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু ক্লাস দেখা নয়, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসই কমপ্লিট হয়ে যাবে। তোমরা জানো রিসেন্ট বোর্ডের সৃজনশীল থেকে কলেজেও প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয়। 2024 সালের আদর্শ গ্যাস অধ্যায়ের এই সৃজনশীলগুলো প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই পাবে। ঢাকা বোর্ড 2024। একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি আর কলি দুইটা জেলায় অবস্থান করতেছিল। পলি হচ্ছে যশোরে আর কলি হচ্ছে কুমিল্লায়। তো পলি যশোরের তাপমাত্রা দেখলো 30 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা RH দেখলো 55%, RH 55%, আর নর্মাল তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওই একই দিন কলি কুমিল্লায় শুষ্ক বাল্ব আর আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো। মনে রাখবা শুষ্ক, এই শুষ্ক বাল্ব বা শুষ্ক থার্মোমিটার তাপমাত্রাকে ধরি আমরা θ1। তাহলে প্রথমটা কি হবে? θ1। আর্দ্র বা সিক্ত বা ভেজা সেটাকে ধরি আমরা কত? θ2। আর 33 ডিগ্রি তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে জি, বড় হাতের জি এর মান বলে দিছে প্রশ্নে। আর বলছে 33 ডিগ্রিতে বাষ্পচাপ 37, 30 ডিগ্রিতে বাষ্পচাপ হচ্ছে 31, আর 21 ডিগ্রিতে বাষ্পচাপ হচ্ছে 18, আর 20 ডিগ্রিতে বাষ্পচাপ হচ্ছে কত? 17। 33 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, 30 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, 21 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, 20 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। গতে প্রশ্ন, ওই দিন যশোরের শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক জানতে চায়, যশোরের শিশিরাঙ্ক কত জানতে চেয়েছে, শিশিরাঙ্কের যে সূত্র আছে θ = θ1 - g × θ1 - θ2, এই ফর্মুলা দিয়ে কিন্তু এখানে শিশিরাঙ্ক বের করা যাবে না। কীভাবে যাবে শিশিরাঙ্ক? এখানে দেখো RH এর মান আমরা জানি, এখান থেকে জানি। আর যেহেতু বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ কত দেওয়া আছে? 31। তাহলে 30 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ লাগবে। 30 ডিগ্রি তাপমাত্রা যেহেতু বায়ুর তাপমাত্রা, 30 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ কত দেওয়া আছে? 31.83। এটা হচ্ছে আমার বড় হাতের F। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রিতে বাষ্পচাপ কত দেওয়া আছে? 31.83। এটা হচ্ছে আমার বড় হাতের F, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। এরপর আমরা ছোট হাতের F বের করব। ছোট হাতের Fটা কি? শিশিরাঙ্কে যে বাষ্পচাপ ছোট হাতের F সেটা বের করতে হবে। যশোরে যেহেতু বলছে, যশোরের তাপমাত্রা ছিল কি 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ F 31.83 মিলিমিটার পারদচাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ছোট হাতের F জানি না, আপেক্ষিক আর্দ্রতা RH পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজ থেকে আমরা 100 দিয়ে ভাগ করলে আমরা R এর মান পেয়ে যাব বা RH এর মান পেয়ে যাব। আমরা জানি RH সমান ছোট হাতের F বাই বড় হাতের F, স্মল f বাই ক্যাপিটাল F। এখান থেকে আমরা স্মল f শিশিরাঙ্ক বাষ্পচাপ বের করব। শিশিরাঙ্ক বাষ্পচাপ কত? 17.5065 মিলিমিটার পারদচাপ। এখন আমার কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া আছে 18, 21 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া ছিল প্রশ্নে 17.54। 17.50তে কিন্তু বাষ্পচাপ কত তা জানি না, ফলে আমি অ্যাকুরেটলি শিশিরাঙ্ক বের করতে পারবো না। কারণ কি? কারণ 18তে দেওয়া আছে, 17.54তে দেওয়া আছে, আর আমার আসছে 17.50। চিন্তা করো তো, আমাদের 21 ডিগ্রি আর 20 ডিগ্রি, যেহেতু 20 ডিগ্রি থেকেও কম আসছে, তার মানে শিশিরাঙ্কের মান হবে 20 ডিগ্রি থেকেও কম হবে শিশিরাঙ্কের মান। কিন্তু কত মানটা তা আমরা অ্যাকুরেটলি বের করতে পারবো না। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেটাই বের করার চেষ্টা করব। তো এবার আসি, 21 ডিগ্রি আর 20 ডিগ্রি তাপমাত্রা বিয়োগ করলে পাবো কি? 1 ডিগ্রি। 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে 1 ডিগ্রি। এই যে 21 ডিগ্রি তাপমাত্রা আর 20 ডিগ্রি তাপমাত্রা দুইটা বিয়োগ করলে পাবো কত? 1 ডিগ্রি। 21 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে 18, 20 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে 17.54। তাহলে যদি 18 এটা থেকে এটা বিয়োগ দেই তাহলে কত আসে? বাষ্পচাপের পরিবর্তনের মান 1.14 মিলিমিটার পারদচাপ। ফলে লাইনটা কি হবে? 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 1.14।
1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 1.14 মিলিমিটার পারদচাপ হচ্ছে পরিবর্তন হয়। এটা প্রশ্নে বের হওয়া শিশিরাঙ্কে বাষ্পচাপ। আর শিশিরাঙ্কে বাষ্পচাপের কাছাকাছি মান হচ্ছে 20 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। কাছাকাছি মান থেকে বিয়োগ করব, তাহলে কি করব 17.54 থেকে প্রশ্নে বের করা ছোট হাতের f বিয়োগ করলেই পেয়ে যাব বাষ্পচাপের পরিবর্তন কত 0.335। এরপর হচ্ছে ঐকিক নিয়মে আসব। ঐকিক নিয়মটা ভালো করে খেয়াল করবা। 1.14 বাষ্পচাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হয় কত 1 ডিগ্রি। এই লাইনটাকে বিপরীত করে উল্টা করে লিখছি। 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 1.14, তাহলে উল্টা করে লিখছি 1.14 বাষ্পচাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে 1 ডিগ্রি। 1.14 মিলিমিটার পারদচাপের পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে 1 ডিগ্রি। তাহলে একের জন্য কত, আর প্রশ্ন বের ছিল কত বের করছি 0.0335 এর জন্য কত। এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, ভাগ করলে আমরা পেয়ে যাব তাপমাত্রা পরিবর্তন কত আসে 0.03 ডিগ্রি। এবার আমরা 20 ডিগ্রিতে বাষ্পচাপের সাথে তুলনা করছি, তাহলে যেহেতু আমার চাপটা এটা হচ্ছে 20 ডিগ্রিতে বাষ্পচাপ আর এটা হচ্ছে আমার চাপটা কিন্তু 20 ডিগ্রি থেকে কম। এটা হচ্ছে 20 ডিগ্রিতে বাষ্পচাপ আর এটা হচ্ছে আমার প্রশ্নে বের করা বাষ্পচাপ, শিশিরাঙ্কে বাষ্পচাপ যেটা আর কি। তো যেহেতু আমাদের এই চাপের মানটা 20 ডিগ্রি থেকে কম আসছে, তার মানে তাপমাত্রাটা হবে কি 20 ডিগ্রি থেকে কম। কতটুকু কম, এতটুকু বাষ্পচাপের জন্য যতটুকু তাপমাত্রা কমছে সেটাই হবে বিয়োগ করতে হবে ওই মানটা। তাহলে 20 ডিগ্রি থেকে যে তাপমাত্রাটা বের হয়েছে এটা বিয়োগ করলেই পেয়ে যাব আমরা শিশিরাঙ্কের মানটা। এই মানটা অ্যাকুরেট না, কাছাকাছি মান। ঘ নং প্রশ্ন বলছে ওই দিন পলি বলেছিল সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। পলি বলেছিল সে কলির থেকে অধিক আরাম বোধ করবে। এই যে আরামবোধটা ডিপেন্ড করে RH এর উপর। RH এর মান কম্প্যারিজন করে আমাকে দেখতে হবে কার RH এর মান বেশি আর কার RH এর মান বা আপেক্ষিক আর্দ্রতার মান কম। দেখো পলির যশোরে আপেক্ষিক আর্দ্রতা বলে দিছে 55%, তাহলে 55% হচ্ছে পলির আপেক্ষিক আর্দ্রতা RH এর মান, কিন্তু কলিরটা কিন্তু আমরা জানি না। তাহলে কলির RH এর মান যদি আমি বের করি দেন আমরা তুলনা করব যে কে বেশি আরাম বোধ করেছিল, কলি না পলি। তাহলে এখন কলির RH এর মান আমার বের করা লাগবে। কুমিল্লায় শুষ্ক বাল্বে যে তাপমাত্রা সেটা হচ্ছে θ1 বলে দিছে, আর আর্দ্র বাল্বের তাপমাত্রা সেটাকে আমরা ধরবো θ2, আর গ্লেইসারের উৎপাদক হচ্ছে G। সেখান থেকে θ = θ1 - G × θ1 - θ2 এই ফর্মুলা দিয়ে আমরা শিশিরাঙ্ক বের করে ফেলব। এই ফর্মুলা দিয়ে আমরা শিশিরাঙ্ক বের করব। প্রথমে আমরা শিশিরাঙ্ক বের করব। শিশিরাঙ্ক বের করলাম। বের করার পর দেখো এখানে কিন্তু শুষ্ক বাল্ব বলছে 33 ডিগ্রি, শুষ্ক বাল্ব 33 ডিগ্রি। তাহলে 33 ডিগ্রিতে বাষ্পচাপ কত, 33 ডিগ্রিতে বাষ্পচাপ কিন্তু 37। তাহলে এটা হচ্ছে আমার বড় হাতের বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। যেখানেই দেখবা শুষ্ক বাল্ব দেওয়া আছে সেই তাপমাত্রা যেটা পাবো সেই তাপমাত্রায় যে বাষ্পচাপ সেটা হচ্ছে বড় হাতের F। শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 এর যে তাপমাত্রায় যে চাপ সেটা হচ্ছে আমার বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। আর আমরা ওই থিটা দিয়ে শিশিরাঙ্কে বাষ্পচাপ F বের করব। আর এই বড় হাতের F তো আমি জানি, তাহলে সেখান থেকে আমরা RH এর মান বের করে ফেলব। কুমিল্লার ক্ষেত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 দেওয়া ছিল, আর্দ্র বাল্বের তাপমাত্রা θ2 দেওয়া ছিল, গ্লেইসের উৎপাদক G দেওয়া ছিল। সেখান থেকে θ = θ1 - G × θ1 - θ2 এই ফর্মুলার মধ্যে ফেললে আমরা কি পেয়ে যাব, শিশিরাঙ্ক পেয়ে যাব। এটা হচ্ছে শিশিরাঙ্ক বের হইলো। শিশিরাঙ্ক কত 20.85 মানে 20.85 ডিগ্রি টেম্পারেচার। এবার 20.85 এর কাছাকাছি এটা হচ্ছে শিশিরাঙ্ক দেওয়া আছে। তাহলে এই 20.85 এর কাছাকাছি তাপমাত্রা কত 21 আর 20 না, তাহলে আমরা কি করব 21 থেকে 20 বাদ দিব। একটু আগে যেভাবে করছিলাম যে 21 থেকে 20 বাদ দিলে কত আসবে 1 ডিগ্রি। 21 আর 20 কেন নিলাম, কারণ আমার 20 ডিগ্রির কাছাকাছি হচ্ছে 21 আর 20। আমি যদি 30, 31, 33 যদি নেই ওটা কিন্তু 20-এর কাছাকাছি না, তাই এই মানগুলো নেওয়া যাবে না। তাহলে 20 থেকে 21 বাদ দিলে কত হয় 1 ডিগ্রি। 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন 21 ডিগ্রিতে বাষ্পচাপ জানি, 20 ডিগ্রিতে বাষ্পচাপ জানি। একটু আগে যে করছিলাম সেখান থেকেই আমরা কিন্তু দেখছিলাম। তাহলে 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন কত হয় 1.14। 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন কত হয় 1.14। এবার আমার 20 ডিগ্রি থেকেও কতটুকু বেশি, তাহলে বিয়োগ করব
20.85 মাইনাস 20, তাহলে কতটুকু বেশি 20 ডিগ্রি থেকে 0.85 ডিগ্রি বেশি। তাহলে আমার এই 0.85 ডিগ্রির জন্য তাপমাত্রা বৃদ্ধির জন্য বাষ্পচাপ কতটুকু বাড়ে সেটা বের করতে হবে। তাহলে যারা বুঝো নাই তাদের জন্য সামারি করি। এখানে দেখো 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন বের হয়েছে কত 1.14। তাহলে আমরা বলতে পারি 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন কত 1.14। 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন 1.14। আর 20-এর কাছাকাছি ভ্যালু কত ছিল, এই শিশাঙ্ক কত ছিল 20.85। তাহলে 20.85 থেকে বিয়োগ করলে কত আসে 0.85। 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন যদি হয় 1.14, 0.85 এর জন্য বাষ্পচাপের পরিবর্তন কত হবে, কি করবো আমরা 1.14কে 0.85 দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাব 0.85 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন। এবার খেয়াল করো 20 ডিগ্রির জন্য বাষ্পচাপ কিন্তু আমি জানি, 20 ডিগ্রির জন্য বাষ্পচাপ বসাবো আর 0.85 এর জন্য বাষ্পচাপের পরিবর্তন এইমাত্র বের করলাম। তো দুইটা যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব কি আমরা 20.85 এর জন্য বাষ্পচাপের পরিবর্তন। এটা কিন্তু আমার ছোট হাতের এফ, শিশিরাঙ্কে বাষ্পচাপ। তাহলে শিশিরাঙ্কে বাষ্পচাপ ছোট হাতের এফ হচ্ছে 20 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পচাপ আর 0.85 এর জন্য বাষ্পচাপ, দুইটাকে যোগ করতে হবে। যোগ করলেই পেয়ে যাব আমরা শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ। শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল কত 33 ডিগ্রি। শুষ্ক বাল্বের তাপমাত্রায় যে চাপটা সেটাই হচ্ছে কি আমার বড় হাতের এফ, একটু আগে বলে আসছিলাম। এবার আমরা ছোট হাতের এফ জানি, বড় হাতের এফ জানি, তাহলে আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে RH ছোট এফ বাই বড় এফ ইন্টু 100। ছোট এফের মান বসাই দিব, বড় এফের মান বসাই দিব, কত আসছে আপেক্ষিক আর্দ্রতা 48.9। কুমিল্লায় আপেক্ষিক আর্দ্রতা যেহেতু কম, কুমিল্লায় কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কম। আর যশোরে কত, যশোরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কত আসলো, প্রশ্নে দেওয়া ছিল 55%, তাহলে এটা কিন্তু বেশি। তাহলে কুমিল্লায় যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কম, তাহলে এইখানে আরাম বোধ করবে, এইখানে বেশি আরাম হবে। তাহলে কলি বেশি আরাম বোধ করবে আর পলি একটু কম আরাম বোধ করবে। ফলে পলি যে কথাটা বলছিল এই কথাটা কি না, সত্য না, পলির কথাটা সত্য না। কলির যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কম তাহলে হচ্ছে সে বেশি আরাম বোধ করবে। আর পলির যে যশোর আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বেশি, ফলে ও কিন্তু কম আরাম বোধ করবে। ফলে পলি যে বলছিল যে ও বেশি আরাম বোধ করতেছে এই কথাটা কি সত্য না। রাজশাহী বোর্ড 2024। এসি চালু করার পূর্বে একটা আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক ও সিক্ত বাল্বের আর্দ্রতামাপক যন্ত্রের পাঠ হচ্ছে 30 ডিগ্রি এবং 28 ডিগ্রি। মনে রাখবা শুষ্ক বাল্বের তাপমাত্রাকে ধরি θ1 আর সিক্ত বাল্ব ভেজা বাল্ব আর্দ্র বাল্বের তাপমাত্রাকে ধরি θ2। আর θ1 কিন্তু বায়ুর তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রাটাকে সবসময় মনে রাখবা, এইটাই হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা। অনেকে বায়ুর তাপমাত্রা খুঁজে পায় না, এটাই হচ্ছে আমার কি বায়ুর তাপমাত্রা। θ1 শুষ্ক বাল্বের তাপমাত্রা হচ্ছে বায়ুর তাপমাত্রা। কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা হচ্ছে 24 এবং আপেক্ষিক আর্দ্রতা হয় তখন RH এর মান 60% থাকা প্রয়োজন। তাহলে যদি একটা ঘরে আরামদায়ক অবস্থা হইতে হয় তাহলে তাপমাত্রা হইতে হয় 24 আর আপেক্ষিক আর্দ্রতা ওই রুমের 60% হলে সেখানে আরাম বোধ হয়। এবার 30 ডিগ্রি তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে G, আর 24 ডিগ্রিতে ভালো করে খেয়াল করো, 24 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, 26 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, 28 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, এরকম আছে 30 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে 24, 26, 28, 30 এগুলোতে বাষ্পচাপ দেওয়া আছে 22, 24-এ 22 আর 26-এ 23, 25 আর 28 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। আর এটা হচ্ছে কি 30 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক নির্ণয় করো। এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক নির্ণয় করব। θ1 এর মান জানি, θ2 এর মান জানি, গ্লেসিয়ার উৎপাদক G এর মান জানি, এই সবগুলো মান যদি বসাই তাহলে আমি এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্কের মান পেয়ে যাব। সুন্দর মতন শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1, আর্দ্র বাল্বের তাপমাত্রা θ2, গ্লেসিয়ার উৎপাদক G, আমি যে সূত্র বসে বসা দিলেই শিশিরাঙ্ক চলে আসবে 26.7। ঘ নম্বর প্রশ্ন বলছে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের চাপের কি পরিবর্তন করলে ঘরটিতে আরামবোধ অবস্থা আসবে। তার মানে ঘরটাতে এসি চালু করার পূর্বে, এটা কিন্তু আবদ্ধ ঘর, তাহলে এসি চালু করার পূর্বে জলীয় বাষ্প কিন্তু একটু বেশি থাকে, জলীয় বাষ্প একটু বেশি ছিল। তো জলীয় বাষ্প বেশি ছিল, পরে কি করলো এসি যদি ছাড়ি, ঘরটার মধ্যে যদি এসি ছাড়ি তাহলে কি হয় আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কমে যায় মানে কি জলীয় বাষ্পে পরিমাণ কমে যায়। জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় তখন কি হয় ঘরের মধ্যে আরাম বোধ হয়, আরাম লাগে। ঘরের মধ্যে কিছু পরিমাণ জলীয় বাষ্প ছিল। এখন যখনই আমরা কোনো এসি ছাড়ি তখন কি করে ওই ঘর থেকে জলীয় বাষ্প বের করে নিয়ে আসে এসি, ফলে ঘরের মধ্যে থাকলে আরাম বোধ হয়।
তো এখন এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে ঘরটিতে জলীয় বাষ্প চাপের কী রূপ পরিবর্তন হলে, তার মানে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল এটা বের করতে হবে, আর আরামদায়কের জন্য জলীয় বাষ্প কত সেটা বের করতে হবে। একটা হচ্ছে যেটা ছিল সেটা বের করতে হবে, জলীয় বাষ্প এসি ছাড়ার আগে কত ছিল, এটা হচ্ছে এসি অন করার পূর্বে, এসি অন করার পূর্বে জলীয় বাষ্প কত ছিল, আর এসি অন করার পরে জলীয় বাষ্প কত হবে বা কত লাগবে ওই জিনিসটা। তাহলে যেটা ছিল আর যেটা জলীয় বাষ্প আরামদায়কের জন্য যেটা লাগবে সেই দুটো বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা জলীয় বাষ্পচাপের কীরূপ পরিবর্তন করতে হবে। একটু আগেই শিশিরাঙ্কও পেয়ে গেলাম, শিশিরাঙ্ক কত 26.7, তাহলে 26.7 কাছাকাছি মান কোনটা, 28 আর 26, তাহলে 28 আর 26 হচ্ছে শিশিরাঙ্কের কাছাকাছি মান। তাহলে 28 থেকে 26 বিয়োগ করলে কত পাবো 2 ডিগ্রি। আবার 28 জন্য বাষ্পচাপ জানি, 26 জন্য বাষ্পচাপ জানি, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো বাষ্পচাপের পরিবর্তন কত 3.14। এখন আমি এভাবে বলতে পারি এই লাইনটাকে যে 2 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় কত 3.14। 2 ডিগ্রি বাষ্পচাপের জন্য তাপমাত্রা পরিবর্তনের জন্য 2 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 3.14। এবার শিশিরাঙ্ক যেহেতু 26.7 এর কাছাকাছি মান কত 26, বিয়োগ করলে কত পাই আমরা 0.7। তাহলে আমি কিন্তু 26 জন্য বাষ্পচাপ জানি, 0.7 জন্য জানি না। তাহলে আমরা লিখব 2 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 3.14, 1 ডিগ্রির জন্য কত আর 0.7 ডিগ্রির জন্য কত, যে 0.7 ডিগ্রির জন্য কত বাষ্পচাপের পরিবর্তন পেয়ে গেলাম। এবার দেখো আমরা 26 ডিগ্রির জন্য বাষ্পচাপ জানতাম, প্রশ্নে দেওয়া ছিল, আর 0.7 জন্য বাষ্পচাপের পরিবর্তন এই যে বের করে আসছি। তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে পেয়ে যাব 26.7 ডিগ্রি তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ, 26.7 ডিগ্রি টেম্পারেচারে জলীয় বাষ্পচাপ পেয়ে গেলাম। মনে রাখবা 26.7 কিন্তু শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ কিন্তু বাতাসে উপস্থিত জলীয় বাষ্পচাপের সমান, শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ বাতাসে উপস্থিত জলীয় বাষ্পচাপের সমান। তার মানে আমি যদি বলি ওই মুহূর্তে বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে তুমি বলবা 26.31। যদি না বুঝো শুধু মনে রাখবা শিশিরাঙ্কে বাষ্পচাপ যা, বাতাসে ওই মুহূর্তে উপস্থিত জলীয় বাষ্পচাপ তা, মানে বাতাসের মধ্যে এখন যে পরিমাণ জলীয় বাষ্পচাপ যা আছে ওই মানটাই শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপের সমান। তাহলে আমি যেটা কি বলতে পারি, বাতাসে উপস্থিত জলীয় বাষ্প যেটা এখন উপস্থিত আছে ওই রুমে এখন উপস্থিত আছে কত 26.31, এটাকে বলি যেটা আছে বাতাসে উপস্থিত আছে সেটাকে বলি আমরা কন্টেন্ট। এবার আসি পরবর্তী বলছে ওই রুমে আরামদায়ক হয় কত ডিগ্রি হইলে 24 ডিগ্রি হইলে। তাহলে 24 ডিগ্রিতে বাষ্পচাপ কিন্তু প্রশ্নে বলেই দেওয়া ছিল 24 ডিগ্রিতে বাষ্পচাপ কত 22.38। 24 ডিগ্রি হচ্ছে তোমার আরামদায়ক তাপমাত্রায় বাষ্পচাপ হচ্ছে তোমার 22.38, এটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ। আর আরএইচ এর মান বলতেছে 60%, 60কে 100 দিয়ে ভাগ করলে কত আসে 0.6। এবার আমরা জানি আরএইচ কী ছিল, আরএইচ ছিল কন্টেন্ট বাই ক্যাপাসিটি। তাহলে আরএইচ এর মান যদি আমি এখানে বসাই আর ক্যাপাসিটি যদি আমি এখানে বসাই তাহলে আরামদায়ক অবস্থায় কন্টেন্ট পেয়ে যাব। আরামদায়ক অবস্থায় কন্টেন্ট মানে হচ্ছে আরামবোধ হইলে জলীয় বাষ্প কত লাগবে বা কত থাকা প্রয়োজন। তাহলে এই এখান থেকে ছোট্ট হাতের এফ পেয়ে গেলাম। আরামদায়ক হইলে বা যেটা থাকলে ভালো হয় সেই চাপটা কত 13। তাহলে ধরো 13 হইলে তুমি আরাম বোধ করো, এসি ছাড়লে 13তে চলে আসে জলীয় বাষ্প, তাহলে তুমি আরাম বোধ করো। কিন্তু দেখো তো তোমার জলীয় বাষ্প ছিল কত 26 আর তুমি আরাম বোধ করো কততে 13তে, তাহলে ছিল তোমার 26, জলীয় বাষ্প ছিল 26 আর আরাম বোধ করো 13তে, তাহলে বিয়োগ করলে কত আসবে 12। তাহলে 12 যদি তুমি বাষ্পচাপ কমাও তাহলে তুমি ওই রুমের মধ্যে আরাম বোধ করবে। অর্থাৎ এসি এই 12 পরিমাণ চাপের জলীয় বাষ্প রুম থেকে বের করে দিয়ে জলীয় বাষ্পচাপ কত করে 13 করে, তখন শরীর আরাম বোধ হয়। তার মানে আমি আবারও বলি 26 ডিগ্রিতে 26.7 মানে শিশিরাঙ্কে বাষ্পচাপ মানে বাতাসে 26 ছিল তোমার জলীয় বাষ্পচাপ। আর আরামবোধ হয় সেটাতে হচ্ছে 24 ডিগ্রিতে বাষ্পচাপ বসাইলাম আর আরএইচের মান আরামবোধের জন্য সেটা বসাইলাম। তাহলে সেখান থেকে ওই সময় আরামবোধের সময়ে কী পরিমাণ জলীয় বাষ্প থাকতে হয় রুমে সেটা বের করে ফেললাম। এবার আমার রুমে আছে 26 আর আরামবোধ হওয়ার জন্য লাগে 13, তাহলে কতটুকু 12 পরিমাণ জলীয় বাষ্প চাপ যদি হয় রুমে, ফলে তুমি কি করবা আরামবোধ করবে। ফলে 26 ছিল আর 13 আরামবোধের জন্য লাগে, তাহলে 12 পরিমাণ চাপ কমালে সে আরামবোধ করবে। তার মানে 12 পরিমাণ জলীয় বাষ্প চাপ কমাইতে হবে।
কুমিল্লা বোর্ড 2024 সমুদ্রের গভীরে 5 কিলোমিটার গভীরে ডুবে থাকা একটা মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করল। যাত্রাপথে সাবমেরিন থেকে একটা বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠের আয়তনের 8 গুণ হয়। পানির ঘনত্ব দেওয়া আছে, জিএর মান বলে দিছে। সাবমেরিনের বহিঃপৃষ্ঠে সর্বোচ্চ এতটুকু চাপ সহ্য করতে পারে। একটা সমুদ্র আছে, সমুদ্র থেকে 5 কিলোমিটার গভীরে। এটা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে কি একটা মূল্যবান বস্তু আছে। তাহলে এই সমুদ্র পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে এই জায়গায় ধরো মূল্যবান বস্তু আছে। এই জিনিস উদ্ধার করার জন্য কি পাঠানো হইলো? একটা সাবমেরিন পাঠানো হইলো। সাবমেরিন কি? ডুবোজাহাজ। সাবমেরিন হচ্ছে ডুবোজাহাজ। ডুবোজাহাজ মানে কি? যে পানির তলে ডুবেও সে কাজ করতে পারে। জাহাজ যেমন পানির উপরে ভাসে, আর সাবমেরিন হচ্ছে পানির নিচে গিয়ে সে কাজ করতে পারে। তাহলে সাবমেরিন যাত্রা করলো। কত কিলোমিটার নিচে বস্তুগুলো রয়েছে? সেটা হচ্ছে পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার নিচে এই জায়গাটাতে মূল্যবান বস্তু আছে। এই জিনিস উদ্ধারের জন্য সাবমেরিন গেল। সাবমেরিন থেকে একটা বুদবুদ ছেড়ে দিল। ধরো সাবমেরিনটা নিচে নামছে, তো সাবমেরিন থেকে একটা বুদবুদ, মানে গোলকের মতন, বুদবুদটা হচ্ছে গোলকের মতন। তো বুদবুদ ছেড়ে দিলে সে উপরে উঠে আসে। আমরা জানি নিচের দিকে কিন্তু চাপ বেশি, আর চাপ বেশি হলে আয়তন থাকে কি? কম। আর যতই উপরে উঠবে চাপ কিন্তু কমে যাবে। আর আমরা জানি যেখানে চাপ কম সেখানে আয়তন বেশি, বয়েলের সূত্র। সাবমেরিন থেকে একটা বুদবুদ যদি ছেড়ে দেয়, সমুদ্র পৃষ্ঠের আয়তন কত গুণ হয়? 8 গুণ হয়। তাহলে এই বুদবুদটা যদি তলদেশে ছেড়ে দেয়, আয়তন যদি হয় ভি, তাহলে যখন উপরে উঠে আসে পৃষ্ঠে তখন হয়ে যায় 8 গুণ, তাহলে 8V। তাহলে এখানে যদি হয় ভি, উপরে উঠলে হয় কি? 8V আয়তন হয়ে যায়। তাহলে তলদেশের আয়তন যদি হয় ভি ধরি, উপরের পৃষ্ঠদেশ এটা হচ্ছে তলদেশ, গভীরতা এটা হচ্ছে পৃষ্ঠ, উপরিতল, কত হয়ে যাবে? 8V। পানির ঘনত্ব রো বলে দিচ্ছে, জিএর মান বলে দিচ্ছে। আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে সাবমেরিনের বহির্পৃষ্ঠ। সাবমেরিন তো চারিদিকে এরকম লোহা দিয়ে আটকানো, তো সাবমেরিনের যে বাহিরের পৃষ্ঠটা, সে যখন পানির মধ্যে যায় পানি কিন্তু তাকে চাপ দেয়। তো এই সাবমেরিনটা বাহিরের পৃষ্ঠটা বা বডিটা সর্বোচ্চ এতটুকু চাপ সহ্য করতে পারে। এর থেকে বেশি যদি চাপ হয় সাবমেরিনের উপরে, তাহলে সাবমেরিনটা সেটা সহ্য করতে পারে না। তাহলে সাবমেরিনের এই বডিটা সর্বোচ্চ 4 × 10⁻7 চাপ সে সহ্য করতে পারে। এর বেশি হইলে সে ফেটে যাবে, আর এর কম হইলে তার কোনো সমস্যা নাই। তাহলে সর্বোচ্চ সহ্য ক্ষমতা কত সাবমেরিনটার? এই চাপ সহ্য ক্ষমতা হচ্ছে 4 × 10⁻7 প্যাসকেল। প্রথম প্রশ্ন, কত গভীরতা হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল? এটা তো উপরিতল বা পৃষ্ঠতল, এখান থেকে একটা বুদবুদ ছেড়ে দিলাম। এই গভীরতা থেকে পৃষ্ঠতল বা উপরিতলে বুদবুদটা আসলো। এই যে বুদবুদটা ছাড়ছে সেই গভীরতাটা কত, এইচ কত, সেটা জানতে চেয়েছে। যেহেতু তাপমাত্রার কথা বলে নাই, তাহলে গভীরতা বের করার জন্য আমরা সূত্র ইউজ করব P1 V1 P2 V2, বয়েলের সূত্র। মনে রাখবা, উপরেরটাকে যদি আমি 2 ধরি, নিচের সবগুলো হবে 1। তাপমাত্রা বলে নাই দেখে কিন্তু আমি টি আনিনি, শুধু চাপ আর আয়তনের সম্পর্ক আনছি। তাহলে পৃষ্ঠতল বা উপরিতলে সব কিছুকে ধরলাম 2, তাহলে V2 P2। আর গভীরতায় বা তলদেশে সব কিছুকে ধরলাম 1, তাহলে V1 P1। যেহেতু নিচে থেকে যদি বুদবুদটা উপরে উঠে আসে 8 গুণ হয়ে যায়, তাহলে নিচে যদি হয় V1 আর উপরে V2-র মান হবে কত? 8V1, 8 গুণ 8V1। আর P1 এর মান কি হবে? P2 হচ্ছে কিন্তু উপরিতলের চাপ। উপরিতলের চাপ, সমুদ্র পৃষ্ঠের চাপটা কত মুখস্থ? 10⁵ প্যাসকেল। উপরিতল বা পানির উপরিতলে যে চাপটা প্রদান করে সেটাকে বলতেছি আমরা এখানে P2 চাপ। P2 চাপের মান মুখস্থ 10⁵ প্যাসকেল। আর তলদেশে যখন যাব তখন কিন্তু চাপ দুইটা, উপরিতলের চাপটা লিখব, নিচে হবে পানির চাপ। তাহলে তলদেশের চাপে অল টাইম মনে রাখবা উপরিতলের চাপ আর প্লাস H⁻G পানির চাপ। তাহলে আমি এখন P1 এর মানটা বসিয়ে দিলাম, P2 উপরিতলের চাপ বা পৃষ্ঠতলের চাপ প্লাস পানির চাপ H⁻G, আর আয়তন V1। মনে রাখবা এখানে যদি V2 ধরো, এখানে P2 ধরা যাবে না। যেখানে 2 সেখানে সবগুলোই 2, আর যেখানে 1 সেখানে সবগুলোই কিন্তু 1। তো P2 এর মান P2 থাকবে, আর V2 এর মান কি হবে? 8 গুণ হয়, তাহলে 8V1। V2 এর মান কত লিখবো? 8V1। এবার খেয়াল করে দেখো, V1 কাটাকাটি চলে গেলে এখানে কয়টা P2 থাকে? 8টা P2, আর এখানে একটা P2। মাইনাস করে ফেললে 8টা P2 থেকে একটা P2 চলে গেলে কয়টা P2 থাকবে? 7টা P2। এবার এইচের সাথে এটা গুণ অবস্থা আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে এখান থেকে এইচের মান চলে আসবে। এই সবগুলো ভ্যালু যদি বসাও তাহলে সুন্দর মতন তুমি এইচের মান পেয়ে যাবা। এইচের মানই তোমার কাছে জানতে চেয়েছে। ঘ নং প্রশ্নে বলছে, উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তু ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা। এখন দেখো,
সাবমেরিনটা নিচে 5 কিলোমিটার নিচে নামবে। 5 কিলোমিটার নিচে গিয়ে সাবমেরিনের উপর কিন্তু চারিদিকে একটা চাপ তৈরি হবে। এই চাপটা যদি সাবমেরিনের সহ্য ক্ষমতা থেকে কম হয়, তাহলে সাবমেরিন এই জিনিসটা উদ্ধার করতে পারবে। আর এই যে তলদেশে নামার পর এই চাপটা যদি সাবমেরিনের সহ্য ক্ষমতা থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সাবমেরিন ওই পর্যন্ত যেতে পারবে না, ওই বস্তুটা উদ্ধার করতে পারবে না। তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম যে ওই স্থানে পৌঁছাতে পারবে না বলতে আসলে তলদেশের চাপটা বের করব। তলদেশের চাপটা বের করার পরে ওর যে বহির্পৃষ্ঠের সহ্য ক্ষমতা সেটার সাথে তুলনা করব। ডুবুরি দল মূল্যবান বস্তু ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা, এটার জন্য আমি তলদেশের চাপটা আগে বের করে আসি। উপরিতলের চাপটাকে আমরা ধরলাম P2, তাহলে তলদেশের চাপ কি হবে? উপরিতলের চাপ P1 প্লাস তরলের চাপ বা পানির চাপ, সেটা কি লিখবো? H rho g। তাহলে আমরা কি লিখলাম? P2 ইজ ইকুয়ালস টু P1 উপরিতলের চাপ H rho g। P1 এর মান কত? উপরিতলের চাপ 10⁵ মুখস্থ। আর গভীরতা কত? 5 কিলোমিটার। কিলোমিটারকে মিটার নিয়ে গেলে যাওয়ার জন্য 1000 দ্বিগুণ করলাম। আর পানির রো কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে 1000 না 1020। 1000 ইউজ করবো যদি প্রশ্নে বলে দেওয়া না থাকে, যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে তাহলে 1020 ইউজ করব। আর জি এর মান 9.8 মুখস্থ। তাহলে যদি 5 কিলোমিটার নিচে নামে তাহলে সাবমেরিনের উপর চাপ হবে কত? 5 × 10⁷। কিন্তু সাবমেরিন সহ্য করতে পারে 4 × 10⁷। খেয়াল করো, 5 কিলোমিটার নিচে গিয়ে তার চাপ হচ্ছে 5, কিন্তু তার সহ্য ক্ষমতা হচ্ছে 4। তার মানে সে যেহেতু 4 পর্যন্ত সহ্য করতে পারে, চাপটা তার বেশি হয়ে যায়, তার মানে সে কিন্তু আর 5 কিলোমিটার নিচে নেমে ওই মূল্যবান জিনিস উদ্ধার করতে পারবে না। তাহলে তুমি বলবা সাবমেরিন যেহেতু সহ্য ক্ষমতা 4, কিন্তু 5 কিলোমিটার নিচে নামলে তার চাপ হয়ে যায় 5, তাই এই চাপ সাবমেরিনের পক্ষে সহ্য করা সম্ভব না। যদি নিচে নামে সাবমেরিন চাপ খেয়ে তোমার ভেঙে যেতে পারে। এজন্য উদ্দীপকের ডুবুরি দল মূল্যবানের ওই স্থানে পৌঁছাতে পারবে না। যশোর বোর্ড 2024, 3 মোল গ্যাস, তাহলে এন এর মান কত? 3 মোল। গ্যাসে P বনাম V এর গ্রাফ দেওয়া আছে। এখানে AB অংশে টি স্থির মানে সমষ্ণ প্রক্রিয়া, যেখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর 1 ATM = 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। দেওয়া না থাকলেও এটা তোমার মুখস্থ থাকা লাগবে। P বনাম V এর গ্রাফ, এটা হচ্ছে V আর এটা হচ্ছে P। P এর এককগুলো দেওয়া আছে ATM এ, P এর এককগুলো দেওয়া আছে অ্যাটমসফেরিক প্রেশার। A বিন্দুতে চাপ বলে দিচ্ছে, B বিন্দুতে চাপ বলে দিচ্ছে, আবার C বিন্দুতেও চাপ বলে দিচ্ছে। এটা কিন্তু C বিন্দুতে চাপ বলে দিচ্ছে। আর এই AB অংশটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তার মানে তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না। তাপমাত্রা A বিন্দুতে যা B বিন্দুতেও কী হবে? সেম। প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রার মানটা কী হবে? সেম। আর এখানে আয়তন কিন্তু বলে দিচ্ছে মিটার এককে। দেখো, এটা হচ্ছে আয়তন, মিটার কিউব একক হচ্ছে কি SI একক, আর ATM কিন্তু SI একক না। তাই ATM থেকে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কোয়ারে যাওয়ার জন্য প্রত্যেকটা মানকে 10⁵ দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকটা মানকে 10⁵ দিয়ে গুণ করলে তোমার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে যাবে, তখন সেটা হবে কিন্তু SI একক। তাই এক পাশে হচ্ছে লিটার বাই হচ্ছে একক, এক পাশে হচ্ছে SI একক হবে না। পুরো পথ জুড়ে সমষ্ণ প্রক্রিয়া দেখে পুরো পথ জুড়ে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তাহলে AB অংশ, তাহলে আমি যে কোনো একটা পয়েন্টে তাপমাত্রা বের করলে পুরোটা অংশের জন্য সেম হবে। আর বি আর সি বিন্দুতে দেখো আয়তনের কোনো চেঞ্জ হয়নি, স্ট্রেট। দেখো তো, সি বিন্দুতে আয়তনের মান যা, বি বিন্দুতেও কিন্তু আয়তনের মান তাই। তার মানে আমি কি বুঝলাম? বিসি অংশতে হচ্ছে তোমার আয়তন স্থির, আর আয়তন স্থির হলে তোমার হচ্ছে সূত্র কি? P1 T1 P2 T2, সেটা হচ্ছে কি? গ্যালোসাকের সূত্র। আর যেহেতু এখানে তাপমাত্রা স্থির, তাহলে সূত্র হবে কি? তোমার হচ্ছে বয়েলের সূত্র। তাহলে স্থির তাপমাত্রা হচ্ছে বয়েলের সূত্র, আর এই বিসি অংশে যেহেতু আয়তন স্থির, তাহলে হচ্ছে কি? গ্যালোসাকের সূত্র বা চাপীয় সূত্র, P1 T1 P2 T2, আর এখানে P1 V1 P2 V2। বি বিন্দুতে গ্যাসের আয়তন কত? বি বিন্দুতে, তার মানে এই বিন্দুতে গ্যাসের আয়তন কত তা বের করতে বলছে। বি বিন্দুতে গ্যাসের আয়তন কত? তাহলে আমরা সূত্র শিখে আসছিলাম যে P1 V1 P2 V2। তো এই সূত্রটাকে আমরা মডিফাই করে লিখলাম PA VA PB VB, এই ফর্মুলায় লিখলাম। এটা হচ্ছে আমার PA, এটা PV, এটা VA, আর আমাদের এখানে VB দরকার। এই VBটা জানা নাই আমাদের কাছে। তাহলে PA জানি, PB জানি, VA জানি, VA জানি, কিন্তু VB জানি না। তাহলে এই মানটা আমাকে বের করতে বলছে। এবার এই ফর্মুলার মধ্যে যদি আমি এই সবগুলো মান বসাই, P এর মান জানি, V এর মান জানি, PV এর মান জানি, তাহলে এটার মান জানি না। তাহলে সব এই VBকে এক পাশে রেখে বাকি সবগুলোকে যদি অপর পাশে নিয়ে আসি, তাহলে আমার অ্যান্সারটা চলে আসলো। একক হবে কিন্তু মিটার কিউব হচ্ছে ওর একক, আয়তনের একক, এসে একক। গ নম্বর প্রশ্ন, বি এবং সি বিন্দুতে
গ্যাসটার বেগ ভিন্ন হবে কিনা। গ্যাসটার বেগ বলতে আমরা আসলে বুঝাবো সিআরএমএস ভ্যালোসিটি। সিআরএমএস ভ্যালোসিটি হচ্ছে গ্যাসটার বেগ। তাহলে বি বিন্দুতে সিআরএমএস এর মান আর সি বিন্দুতে সিআরএমএস এর মান যদি দুইটা যদি সমান হয় তাহলে বলবো বেগ সেম, আর যদি দুইটা ভিন্ন হয় তাহলে বলবো কি বেগ ভিন্ন। এবার সিআরএমএস এর মান বের করার জন্য আমার কিন্তু এখানে টেম্পারেচার দরকার। টেম্পারেচারটা যদি আমি জানি তাহলে সিআরএমএস এর মান বের করতে পারবো। তাহলে সিআরএমএস এর মান বের করার জন্য আমার দরকার এখানে টেম্পারেচার। কোন কোন বিন্দুতে টেম্পারেচার দরকার? বি বিন্দুতে টেম্পারেচার দরকার, সি বিন্দুতে টেম্পারেচার দরকার। দুইটা বিন্দুতে টেম্পারেচার জানলে আমি কিন্তু সিআরএমএস বের করতে পারবো। আমার বি বিন্দুতে টেম্পারেচার দরকার, আমার সি বিন্দুতে টেম্পারেচার দরকার। এই দুইটা বিন্দুতে টেম্পারেচার বের করলেই সিআরএমএস বের করতে পারবো আমি দুইটা বিন্দুতে। এখন আমরা এই বি বিন্দুর জন্য আদর্শ গ্যাসের যে সূত্র পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্র মোটামুটি সবাই জানো। ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু বি বিন্দুর জন্য তাহলে আমি এখানে প্রত্যেকটা বিন্দুতে বি দিব। এনের মানে কেন বি লেখেন নাই, আর এর মানে কেন বি লিখি নাই? কারণ এগুলো হচ্ছে বি এর জন্য সি এর জন্য ভিন্ন ভিন্ন না, সব জায়গায় সেম। এখানে কিন্তু প্রশ্নের শুরুতে দেখে আসছিলাম এনের মান কিন্তু 3 আর আর এর মান মুখস্থ 8.314, এটা হচ্ছে আর এর মুখস্থ মান। আর এর মান মুখস্থ রাখতে হবে, মোলার গ্যাস ধ্রুবকের মান। তাহলে আমরা বি বিন্দুতে টেম্পারেচার বের করতে চাই, তাহলে এই দুইটা গুণ অবস্থা আছে এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা কি পেলাম? বি বিন্দুতে চাপ পেয়ে গেলাম 1.2, এটা কিন্তু এটিএমে ছিল, অ্যাটমসফেরিক প্রেশারে ছিল। এটাকে 10⁵ দিয়ে গুণ করলেই এসআই এককে চলে আসলো। এবার আয়তন কিন্তু এই তোমার হচ্ছে বি বিন্দুতে আমরা একটু আগে বের করে আসছিলাম। বি বিন্দুতে আয়তনটা যেটা বের করে রাখছিলাম গ নম্বর প্রশ্নে, সে আয়তনটাই বসবে। গ নম্বর প্রশ্নে কিন্তু আমরা যেখানে আয়তন বের করছিলাম এটার মান কত ছিল? 0.08। এই 0.08টাই এখানে বসাইছে, এটা গ থেকে পাওয়ার পরে বসানো হয়েছে। আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল এনের মান হচ্ছে 3 আর আর এর মান তো মুখস্থ 8.314। তাহলে আমরা পেয়ে গেলাম বি বিন্দুতে টেম্পারেচার। বি বিন্দুতে টেম্পারেচার কত? 384 হচ্ছে ক্যালভিন। এবার আমরা সি বিন্দুতে আমার টেম্পারেচার লাগবে। সি বিন্দুতে আমার টেম্পারেচার লাগবে, যেহেতু এই বিসি পথটা হচ্ছে তোমার সমায়তন চলে, তার মানে সূত্র হচ্ছে কি P1 T1 P2 T2। তো আমরা এই ফরম্যাটটাকে একটু এই প্রশ্নের জন্য উপযোগী করে লিখলাম পিভি টিভি, মানে এই বি বিন্দুতে চাপ হচ্ছে এবং তাপমাত্রা। বি বিন্দুতে কিন্তু আমি তাপমাত্রাও জানি, আবার চাপের মানও জানি। আর সি বিন্দুতে আমি চাপের মান জানি কিন্তু তাপমাত্রা কিন্তু আমি জানি না। আবার বলতেছি, বি বিন্দুতে চাপের মান জানি, আবার বি বিন্দুতে টেম্পারেচারও আমি জানি। এবার সি বিন্দুতে আমি চাপের মান আমি জানি, সি বিন্দুতে টেম্পারেচার আমি জানি না। তাহলে সি বিন্দুতে টেম্পারেচার বের করব। এইখানে আমি চাপের মানকে কেন এটিএমই রাখলাম, অন্য কোনো কিছুতে কেন নিলাম না? কারণ আমি যদি এখানে 10⁵ দিয়ে গুণ করি, এখানে 10⁵ দিয়ে গুণ করি, ওই পক্ষ থেকে অটোমেটিক কাটাকাটি যায়। তাই আমি যদি চাপের মানকে কনভার্ট করিও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে বি বিন্দুতে চাপ বসাইলাম, সি বিন্দুতে চাপ বসাইলাম, আর বি বিন্দুতে টেম্পারেচার তো আমি জানি, সেটা বসাই দিলাম। তাহলে আমার আননোন কি? সি বিন্দুতে টেম্পারেচার। তাহলে সি বিন্দুতে টেম্পারেচার বের করার জন্য আমরা কি করব? এই টেম্পারেচারটাকে এই পাশে নিয়ে আসবো, আর এইটা নিচে চলে যাবে আর এইটা উপরে চলে যাবে। মোট কথা আর গুণন করে এক পাশে রেখে টিসি এর মান বের করবো কত? 192 ক্যালভিন। তাহলে 382 হচ্ছে বি বিন্দুতে টেম্পারেচার, আর সি বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 192 ক্যালভিন। এবার যেহেতু বেগ বের করবো সিআরএমএস এর সাথে সম্পর্ক হচ্ছে √3R2/m। এবার যেহেতু এখানে 3 কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট সবগুলোই সেম, তাহলে ডিপেন্ড করে সিআরএমএস কার উপর? অনলি √T এর উপর। তাহলে আমরা বলতে পারি সিআরএমএস is proportional to √T। এখন যেহেতু দুইটা গ্যাস, তাহলে আমি যদি লিখি উপরে ভি সি, তাহলে উপরে যদি ভি লিখি নিচে লিখবো সি। তাহলে দেখো তো সিআরএমএস যদি উপরে লিখি 1, নিচে লিখবো কি 2, তাহলে টেম্পারেচার কী হবে? T1, আর এখানে কী হবে? T2। রুট হবে, এখানে যে রুট আছে দেখে রুট হবে। এখন আমার যেহেতু 1 2 না লিখে বি বিন্দু আর সি বিন্দু বলছে, তাই আমি লিখলাম সিআরএমএস বি বিন্দু, সিআরএমএস সি বিন্দু, আর টেম্পারেচার বি বিন্দুর, টেম্পারেচার সি বিন্দুর। এবার বি বিন্দুর টেম্পারেচার জানি 384, সি বিন্দুর টেম্পারেচার জানি 192। এটাকে যদি ভাগ করে রুট করি কত আসে? অলমোস্ট √2। তার মানে আমি কি পেলাম? বি বিন্দুর সিআরএমএস সি বিন্দুর সিআরএমএস এর কত গুণ? √2 গুণ। সমান সমান হয় নাই কিন্তু, তার মানে বেগ একই হবে না, বেগ ভিন্ন ভিন্ন হবে। চট্টগ্রাম বোর্ড 2024 নির্দিষ্ট একটা দিনে আবদ্ধ ঘরের ভিতরে রক্ষিত হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব আর আর্দ্র বাল্বের পাঠ দেওয়া আছে 25 ডিগ্রি আর 20 ডিগ্রি। শুষ্ক বাল্বেরটা হচ্ছে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি θ1, আর সিক্ত বাল্বেরটা হচ্ছে θ2 20 ডিগ্রি।
এটা হচ্ছে কোথায়? ঘরের ভিতরে। ভালো করে খেয়াল করবে, ঘরের ভিতরে কিন্তু হাইগ্রোমিটারটা। আর একই সময় ওই টাইমে ঘরের বাহিরে তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি, আর আপেক্ষিক আর্দ্রতা RH এর মান হচ্ছে 70% দেওয়া আছে। বাহিরের তাপমাত্রা 15 আর RH এর মান 70%। খেয়াল করো, 14 ডিগ্রিতে চাপ বলে দিছে, 16 ডিগ্রিতে চাপ বলে দিছে, 18 ডিগ্রিতে চাপ বলে দিছে। 14তে চাপ জানি, 16তে চাপ জানি, আবার 18 ডিগ্রিতে চাপ জানি। 25 ডিগ্রি তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক বড়জি জানি। প্রথম প্রশ্ন, ঘরের ভিতরে শিশিরাঙ্ক কত? তাহলে থিটা ইজ ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এই যে θ1 এর মান আছে, θ1 এর মান, θ2 এর মান, জি এর মান সব জায়গায় যদি বসায় দেই তাহলে আমি শিশিরাঙ্কের মান পেয়ে যাব। θ1 এর মান, θ2 এর মান, জি এর মান জানি, থিটার মান বসাবো, তাহলে আমরা সুন্দর মতন শিশিরাঙ্ক পেয়ে যাব। শিশিরাঙ্ক কত বের হইল? 16.5 ডিগ্রি সেলসিয়াস। ঘ নম্বর প্রশ্ন, ঘরের জানলা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? ঘরের ভিতর থেকে জলীয় বাষ্প বাহিরে যাবে নাকি বাহির থেকে ভিতরে আসবে? ভিতর থেকে বাহিরে যাবে না বাহির থেকে ভিতরে আসবে, সেটা জানতে চেয়েছে। মনে রাখবা, জলীয় বাষ্প উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায়, নিম্নচাপ এলাকার দিকে যায়। এখন জলীয় বাষ্প উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এখন ভিতরের চাপ কত তাই আমি জানি না, আর বাহিরের চাপও জানি না। যেহেতু দুইটা চাপই আমি জানি না, ভিতরের চাপ এবং বাহিরের চাপ, দুইটা চাপই জানি না, তাই দোনো জায়গার চাপ আমাকে বের করতে হবে। ঘ নম্বর প্রশ্ন থেকে শিশিরাঙ্কের তাপমাত্রা কত? 16.5 জানি। আর প্রশ্নের মধ্যে বলে দিছে ঘরের বাহিরের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি। 16 ডিগ্রিতে চাপ জানি, 14 ডিগ্রিতে চাপ জানি। তাহলে আমরা যদি বিয়োগ করি, 2 ডিগ্রি চাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনের জন্য চাপের পরিবর্তন হয় কত? 1.64। এবার আমার তাপমাত্রা কত ছিল? 15 কাছাকাছি মান কত? 14। তাহলে বিয়োগ করলে কত পাই? 1 ডিগ্রি। তার মানে আমি এই লাইনটাকে 2 ডিগ্রির জন্য এত, 1 ডিগ্রির জন্য কত, এই লাইনটাকে যদি সাজিয়ে লিখব কি? 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন হয় কত? 1.4। এই যে 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন হয় 1.64। তাহলে 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন পেয়ে গেলাম কত? 0.82। এবার ঘরের বাইরের তাপমাত্রা কত? 15 ডিগ্রি। 14 ডিগ্রির জন্য চাপ আমি জানি, আর এখন 1 ডিগ্রির জন্য চাপ আমরা বের করলাম। 14 ডিগ্রির চাপ প্রশ্নে বলে দিছে, আর 1 ডিগ্রির চাপ এইমাত্র ঐকিক নিয়ম দিয়ে বের করে ফেললাম। তাহলে 14 ডিগ্রি চাপের সাথে 1 ডিগ্রি চাপ যোগ করলে পেয়ে যাব 15 ডিগ্রির জন্য ঘরের বাইরে জলীয় বাষ্প চাপ। তাহলে বাইরে জলীয় বাষ্প চাপ পেয়ে গেলাম 12। বাহিরের আপেক্ষিক আর্দ্রতা আমি জানি, আর হচ্ছে এখানে 15 ডিগ্রির জন্য জলীয় বাষ্প চাপ আমি জানি। তাহলে এখন আমরা এফ বের করব। তাহলে আমরা এফ বের করে ফেললাম। এফটা হচ্ছে কি? ঘরের বাইরের উপস্থিত জলীয় বাষ্প চাপ। ঘরের বাইরে উপস্থিত জলীয় বাষ্প চাপ হচ্ছে এখানে এফ। এরপরে আসবো ঘরের ভিতরে। ভিতরে শিশিরাঙ্ক কত? 16.5। তাহলে 16.5-এর কাছাকাছি মান কত? 18 আর 16। তাহলে 18 থেকে 16 বাদ দিলে কত ডিগ্রি হয়? 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রির জন্য আমরা চাপের পরিবর্তন বের করব। 18-র চাপ থেকে 16-র চাপ বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন। আমরা 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন পেয়ে গেছি। আমরা কিন্তু 16-র জন্য চাপ জানি, আর 0.5-এর জন্য জানি না। দ্যাটস ওয়াই আমরা কী করব? এই লাইনটাকে সাজিয়ে লিখব। 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন কত হয়? এত। তাহলে লিখব 2 ডিগ্রি তাপমাত্রার জন্য চাপের পরিবর্তন হচ্ছে 1.8। 1 ডিগ্রির জন্য কত? আর 16.5-এর 0.5-এর জন্য কত? ঐকিক নিয়ম দিয়ে আমরা 0.5-এর জন্য বাষ্পচাপ বের করে ফেললাম। এবার 16 ডিগ্রির জন্য আমরা চাপ জানি, আর 0.5-এর জন্য চাপ বের করলাম এই মাত্র উপর থেকে। তাহলে আমি 16.5-এর জন্য চাপ বের করে ফেলছি। এখন দেখো, ঘরের ভিতরে চাপ হচ্ছে 14, ঘরের ভিতরের চাপ হচ্ছে 14, আর বাহিরের চাপ হচ্ছে 8.9। এইমাত্র বের করলাম। দেখো, 8.9 হচ্ছে বাহিরের চাপ। ভেতরের চাপ হচ্ছে 14, বাহিরের চাপ হচ্ছে 8.9। এটা হচ্ছে ভেতরের চাপ, এটা হচ্ছে বাহিরের চাপ। আর আমরা জানি গ্যাস উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ফলে ঘরের ভেতরের থেকে বাহিরের দিকে জলীয় বাষ্প প্রবাহিত হবে। বরিশাল বোর্ড 2024। এটা একটা হচ্ছে বক্স, এই জায়গায় একটা বক্স, এই জায়গায় দুইটা বক্স। প্রথম বক্সে আছে অক্সিজেন,
পরের বক্সে আছে হাইড্রোজেন। প্রত্যেকটা বক্সের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি 20 সেন্টিমিটার। এখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তন বের করার সূত্র হচ্ছে বাহুকে কিউব করলেই আয়তন বের হয়ে আসবে, বাহুকে কিউব করলেই তুমি আয়তন পেয়ে যাবা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এটা কিন্তু সেন্টিমিটার আছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার আসবে, এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার আসবে। তার মানে বাহুর দৈর্ঘ্য আলটিমেটলি 0.2, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। পাত্র এতেও 16 গ্রাম, পাত্র বিতেও 16 গ্রাম গ্যাস আছে। এটা কিন্তু আণবিক ভর না, অক্সিজেনের আণবিক ভর কিন্তু 32 আর হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু 2। আর এটা হচ্ছে জাস্ট ভর দেওয়া আছে 16 গ্রাম, পাত্র এ পাত্র বি। এবং ঘন আকৃতির পাত্র দেখে আমরা আয়তনের সূত্র কিন্তু শিখে আসলাম। চিত্রে এ আর বি দুইটা ঘনক আকৃতির পাত্র, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উভয় পাত্রের চাপ দেওয়া আছে 24 × 10⁵ চাপ দেওয়া আছে। এখন তোমাকে বলছে তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা স্থির রাখলেই কিন্তু বয়েলের সূত্র, সূত্র কি P1 V1 P2 V2। এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। প্রথমে ওর আদি আয়তন কত সেটা বের করব। আদি আয়তনের ক্ষেত্রে কী করব, 20 সেন্টিমিটার ছিল, 100 দিয়ে ভাগ করলে আসবে কত 0.2, 0.2কে কিউব করলে পেয়ে যাব ইনিশিয়াল আয়তন। এবার বাহুর দৈর্ঘ্য অর্ধেক করছে, তাহলে বাহু যেটা ছিল 20 সেন্টিমিটার, 20কে অর্ধেক করলে কত আসে, 20কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 10, 10কে 100 দিয়ে ভাগ করলে কত আসে 0.1, তাহলে 0.1 কি হচ্ছে, তার হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। এবার বলছে তাপমাত্রা স্থির রাখলাম দেখে বয়েলের সূত্র, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ, তাহলে শুরুতে চাপ P1 যে মানটা আমি অলরেডি জানি, আর আয়তন V1 এই যেখানে জানি, আর পরিবর্তিত চাপ P2 জানি না, আর পরিবর্তিত আয়তন V2 অর্ধেক করার পরে আয়তন কত সেটা কিন্তু আমি এখানে বের করে ফেলছি। তাহলে এখান থেকে আমি P2 এর মান বের করব, কত আসবে 1.92 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার। এটা ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। এ আর বি উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় মানে ইনিশিয়াল অবস্থায় যখন চাপ এত ছিল, তখন গ্যাসের সিআরএমএস বেগের মান সমান হবে কিনা, দুইটা গ্যাসের সিআরএমএস বেগের মান সমান হবে কিনা, দুইটা পাত্রের সিআরএমএস এর মান সমান হবে কিনা সেটা দেখতে বলছে। এখন সিআরএমএস এর কিন্তু সূত্র ছিল, সিআরএমএস এর সূত্র কি ছিল 3nRT/m √, কিন্তু এরকম একটা ফর্মুলা ছিল, একটু আগে করে আসছিলাম আমরা, এরকম একটা ফর্মুলা ছিল। এখন আমরা জানি PV = nRT, তাহলে যেখানে nRT তার বদলে আমরা কি বসাই দিলাম PV। আর যদি এত কিছু না মনে থাকে তাহলে মনে রাখবা সিআরএমএস এর পপুলার 2-3টা সূত্রের মধ্যে এটা একটা সূত্র, তাহলে √3PV/m। এবার আমরা চাপ কি বসাবো, চাপ ইনিশিয়াল চাপ দোনোজনের জন্যই সেম, দোনোজনের জন্যই ইনিশিয়াল চাপ সেম, আর আয়তন দোনোজনের জন্যই বাহু কিউব। তার মানে ওর জন্য আয়তন হচ্ছে বাহু কিউব 0.2 কিউব, ওর জন্য আয়তন 0.2 কিউব, আয়তন হচ্ছে বাহু কিউব। আয়তনের সূত্র পেয়ে গেলাম, তাহলে 3 পেয়ে গেলাম, P পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম। এবার সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে এম এর মান কিন্তু গ্রামে বসানো যাবে না। এম এর মান কিন্তু অক্সিজেনের জন্য কত 32, কিন্তু 1000 দিয়ে ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করছি মানে 10⁻³ দ্বারা গুণ, তাহলে আমি পেয়ে যাবো এখানে সিআরএমএস এর মান। এইখানে তোমরা পরীক্ষার যে ভুলটা করবা 32কে গ্রামে রাখবা, তোমরা হচ্ছে কেজিতে নিয়ে যেতে ভুলে যাবা, তখনই নাম্বারটা কাটা যাবে। সবাই এই ভুলটা করে, বারবার বলে দিচ্ছি, খেয়াল রাখবা। একইভাবে ওর জন্য চাপের মান আমি জানি, ফর্মুলার 3 তো আমি জানি, আয়তন হচ্ছে বাহু কিউব, সেন্টিমিটার আছে দেখে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে গেছি। আর হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, কিন্তু গ্রামে রাখা যাবে না, অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হবে। করার পর প্রমাণটাকে যদি রুট করি পেয়ে যাব সিআরএমএস এর মান বি পাত্রের, সিআরএমএস এর মান এ পাত্রের। দুইটা বলছে বেগ সেম হবে কিনা, বা তাহলে দুইটা মান কিন্তু আমার সেম হচ্ছে না, সিআরএমএস এর মান দুইটা পাত্রের জন্য সেম হবে না। এটাই ছিল আমার প্রশ্নের উত্তর। সিলেট বোর্ড 2024, দুইটা সিলিন্ডার, এ সিলিন্ডার আর হচ্ছে কি বি সিলিন্ডার, দুইটা সিলিন্ডার দেওয়া আছে। এ সিলিন্ডারে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, বি সিলিন্ডার হচ্ছে অক্সিজেন গ্যাস। দুইটারই ভর দেওয়া আছে কত গ্রাম, 5 গ্রাম। উভয় সিলিন্ডারের আয়তন 8 লিটার। তাহলে প্রথম সিলিন্ডারটা হচ্ছে 8 লিটার, দ্বিতীয় সিলিন্ডার হচ্ছে 8 লিটার। লিটারকে আমরা 10⁻³ দিয়ে গুণ করলে চলে আসবে কি মিটার কিউব, এটা হচ্ছে আয়তন ভি দেওয়া আছে, 10⁻³ দ্বারা গুণ করলে মিটার কিউব আসবে এসআই একক। প্রথম সিলিন্ডারের চাপ দেওয়া আছে পি, প্রথম সিলিন্ডারের চাপ PA, আর দ্বিতীয় সিলিন্ডারের চাপকে ধরলাম PB। দুইটা সিলিন্ডারে ইন্ডিভিজুয়াল চাপ দেওয়া আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। আর এর মান মুখস্থ দেওয়া আছে 8.31। জিজ্ঞেস করছে বি সিলিন্ডারের তাপমাত্রা ঠিক কত, বি সিলিন্ডারের তাপমাত্রা কত, তাহলে সূত্র কি PV = nRT,
পি এর মান আমরা জানি, পি এর মান কোথায় জানি, এই যে পি এর মান জানি, ভি এর মান কোথায় জানি, 8 × 10⁻³ জানি, মোল সংখ্যা কোথায় জানি, যেহেতু বলছে 5 গ্রাম, 5 গ্রামকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই চলে আসবে কি অক্সিজেনের মোল সংখ্যা, 5 গ্রামকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই চলে আসবে অক্সিজেনের মোল সংখ্যা। আর এর মান এখানে মুখস্থ দেওয়া আছে, তাহলে তাপমাত্রা টি চলে আসলো কত 3080.6 কেলভিন। ঘর নম্বর প্রশ্ন বলছে যে উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি ই সেম হবে কিনা, গ্যাসের গতিশক্তি ই একই হবে কিনা। ই এর সূত্র হচ্ছে কি 3/2 পিভি, ই এর সূত্র হচ্ছে 3/2 পিভি। পি এর মান কোথায়, এই যে পি এর মান, আর ভি এর মান কোথায়, এই যে ভি এর মান। তাহলে আমি যদি এটা পি এর মান আর ভি এর মান পেয়ে গেলাম, তাহলে কি লিখব, গতিশক্তি সূত্র হচ্ছে 3/2 পিভি। পি এর মান আমি জানি, ভি এর মান আমি জানি, তাহলে প্রথম গ্যাসের জন্য গতিশক্তি বের করতে পারবো, আবার দ্বিতীয় গ্যাসের জন্য কিন্তু পি এর মান জানি, ভি এর মান জানি, যেহেতু উভয় গ্যাসের সিলিন্ডার আয়তন সেম, তাহলে দুই ক্ষেত্রে ভি এর মান সেম, এখান থেকে আমরা গতিশক্তি বের করে ফেলতে পারবো। প্রথম গ্যাসের জন্য গতিশক্তি, দ্বিতীয় গ্যাসের জন্য গতিশক্তি 3/2, পি এর মান জানি 4 × 10⁻⁵, আর আয়তন দুই ক্ষেত্রেই সেম, 8 × 10⁻³ মিটার কিউবে নিয়ে যাব। আবার বি গ্যাসের জন্য 3/2, আয়তন হচ্ছে 5 × 10⁵, আর আয়তন দুটোটারই সেম। তাহলে যদি আমি মান বসায় ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব দুইটার শক্তি, এবং দেখতে পাচ্ছি দুইটার শক্তি কিন্তু সেম না, তার মানে গতিশক্তি একই হবে না। ঘ নম্বর প্রশ্নটাকে আবার আরেকটা নিয়মও করা যায় যে গতিশক্তি একই হবে কি না। এখন আমরা নাইট্রোজেন গ্যাসের ভর আর অক্সিজেন গ্যাসের ভর দুইটাই সেম, শুধু আণবিক ভর দিয়ে ভাগ করে দিব, নাইট্রোজেনের 28 আর অক্সিজেনের 32, তাহলে আমরা কি পেয়ে যাব, নাইট্রোজেনের অক্সিজেনের মোল সংখ্যা পেয়ে যাব। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে খ নম্বরে যে গ নম্বরে যে করলাম তাপমাত্রা বের করছি, এই তাপমাত্রাটা আমরা বি গ্যাসের জন্য ব্যবহার করব। একইভাবে এই গ্যাসের জন্য কিন্তু আমি চাপ জানি, আয়তন জানি, এন জানি, আর জানি, তাহলে এই গ্যাসের তাপমাত্রা বের করে ফেলতে পারবো। এবার এই গ্যাসের তাপমাত্রা বসাবো এখানে, বি গ্যাসের তাপমাত্রা বসাবো এখানে। এখন এই জায়গায় 3/2 না লিখে 5/2 কেন লিখছি, কারণ দ্বিপারমাণবিক গ্যাস অক্সিজেন, দ্বিপারমাণবিক গ্যাস নাইট্রোজেন, এই দ্বিপারমাণবিক হইলে তখন আমরা এই এফ স্বাধীনতা মাত্রাকে 3 না লিখে লিখি 5, তাহলে 5/2। আর এনের মানগুলো কোথায় পাবো, এনের মানগুলো কিন্তু এই যে এই জায়গায় আমরা এ গ্যাস এবং বি গ্যাস দুইটারই এনের মান বের করে ফেলছি, তাহলে দুইটারই এনের মান এখানে বসায় দিব দুই জায়গায়, আর এর মান তো মুখস্থ এখানে প্রশ্ন বলেই দিচ্ছে, আর টি এর মান এখান থেকে বসায় দিব, তাহলে দুইটা গ্যাসের গতিশক্তি পেয়ে যাব। দুইটা গ্যাসের গতিশক্তি দেখলাম সেম না, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড থেকে এই অধ্যায়ে দুইটা প্রশ্ন আসছে, এটা বরিশাল বোর্ডের সেকেন্ড কোয়েশ্চেন, এর সলিউশন। একটা পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পরিপূর্ণ করা হলো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে বিশুদ্ধ পানি দ্বারা পরিপূর্ণ করা হলো। পাত্রের গভীরতা, এই যে পাত্রের গভীরতা দেওয়া আছে কতটুকু, এইচ 20 মিটার। এবার বলছে এত আয়তনের একটা বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে আসে। দেখো তলদেশে একটা বুদবুদ আছে, এই বুদবুদটা কী হলো, পাত্রের উপরে চলে আসলো, তলদেশ, তাহলে এটাকে বলতেছি তলদেশ, আর এটাকে বলছি উপরিতল। এই যেখানে হচ্ছে তলদেশ আর এটা হচ্ছে কি উপরিতল। তলদেশ থেকে উপরিতলে একটা বুদবুদ চলে আসলো, যেই বুদবুদটা তলদেশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটার আয়তন প্রশ্নে বলে দিছে। তাহলে তলদেশ থেকে বুদবুদ উপরে উঠে আসলো, এটা হচ্ছে ফার্স্ট ঘটনা, প্রথম ঘটনাটা। এটা দিয়ে আমাদের প্রশ্ন, বিশুদ্ধ পানির ক্ষেত্রে উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে, তার মানে বুদবুদটা যখন উপরে উঠে আসলো তখন ফাইনালি তার আয়তন কত হবে। এবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵, পি এর মান দেওয়া আছে, আর পানির ঘনত্ব 1000 দেওয়া আছে। এবার যদি উপরে 1 ধরো, নিচে সব 2, দেখো উপরে ধরছি V1 P1 আর নিচে হবে কি P2 V2, তুমি তোমার ইচ্ছা মতন যেটা ইচ্ছা সেটা ধরতে পারবা। তাহলে উপরেরটা যদি 1 ধরি, নিচেরগুলো সবগুলোই 2 ধরতে হবে। তাহলে উপরিতলের বায়ুমণ্ডলের চাপ 10⁵ P1 জানি, আর উপরিতলের আয়তন V1 জানি না, যেটা আমরা এখানে বের করব। আর তলদেশের আয়তন আমরা কিন্তু জানি V2, আর তলদেশের চাপ হচ্ছে উপরিতলের চাপ প্লাস H রোজি, উপরিতলের চাপ প্লাস H রোজি করলে আমরা তলদেশের চাপ পেয়ে যাব। তাহলে এই চাপটা আমি এখানে যদি বসায় দেই, তাহলে সূত্র কী ছিল, P1 V1 P2 V2, ওই ফর্মুলার মধ্যে V1 এর মান চলে আসবে। আবার বলতেছি যে V1 এর মান হচ্ছে আমার বের করতে হবে, উপরিতলে আসলে P1 এর মান আমরা জানি, P1 এর মান এখানেও লিখবো, আবার P1 এর মান এখানেও বসানো লাগবে। H হচ্ছে 20 মিটার, পানির গ্রহ হচ্ছে 1000, আর জি এর মান কত 9.8। এই মানগুলো যদি বসাও তাহলে P2 এর মান চলে আসবে। তাহলে P2 জানি আর V2 জানি, P1 জানি, V1 বের করব, এই ফর্মুলার মধ্যে বসা দিলেই V1 এর মান চলে আসবে। ঘ নম্বরের প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত তরলটি
উদ্দীপকে কী ব্যবহার করছে তরলটি? প্রথমে যে পানি ছিল পানিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে অন্য একটা তরল ইউজ করলাম, যে তরলের ঘনত্ব আমি জানি না। এবার বুদবুদকে তলদেশ থেকে উপরে আসতে দিলাম। এবার বুদবুদ এখন নিচে আসছে, নিচে থেকে উপরের দিকে আসতে দিলাম। ব্যাসার্ধ হয়ে যায় দ্বিগুণ, ব্যাসার্ধ হয়ে যায় দ্বিগুণ। তো আমরা জানি আয়তন ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক। আয়তন ব্যাসার্ধের ঘনমূলের যদি সমানুপাতিক হয় তাহলে 2কে কিউব করলে কত আসে? 8। তার মানে বুঝতে পারলাম আয়তন নিচে যদি হয় v, উপরে কি হয়ে যাবে? 8v। আয়তন 8 গুণ হয়ে যাবে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে 2কে কিউব করলে কত আসে? 8। তাহলে সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাই। তাহলে নিচের আয়তন যদি হয় v, তাহলে উপরের আয়তন হবে 8v। প্রশ্ন জিজ্ঞেস করছে তরলটি পানির চেয়ে ভারী কি না, হালকা হবে তা বের করতে বসছে। তাহলে তরলটা ভারী হালকা যদি জানতে চাই তাহলে রো বের করবো। রো বের করে পানির রো 1000, এখানে কিন্তু 1000 আছে। এই পানির রো 1000 সাথে যদি বেশি হয় তাহলে ভারী, আর কম হইলে হালকা। P2 V2 P1 V1, P2 V2 P1 V1। এই তলদেশকে ধরছি P2 আর আয়তনকে ধরছি V2, আর উপরিতলের আয়তন চাপকে ধরছি P1 আর আয়তন করে ধরলাম V1। এবার কি বলছে? নিচে হচ্ছে v হলে উপরে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণকে কিউব করলে কত আসে? 8 গুণ। তাহলে v2 এর মান যদি হয় v, v1 এর মান কত আসবে? 8v। তাহলে এই v আর v কাটাকাটি চলে গেল। এখানে 8টা p1 আর এখানে একটা p1, 8টা p1 থেকে একটা p1 বাদ দিলে কত থাকবে? 7টা p1। আর এই h এর মান আমি জানি 20 মিটার পাত্রটা ছিল, আর g এর মান তো মুখস্থ। এখান থেকে আমরা রো এর মান বের করবো কত? 3571। তাহলে নতুন যে তরল যে প্রবেশ করালাম সেই তরলটা হচ্ছে কত? 3071 ঘনত্ব বিশিষ্ট, আর পানির ঘনত্ব হচ্ছে 1000। তার মানে এই তরলটা পানি থেকে ভারী। এই তরলটা পানি থেকে ভারী কীভাবে বুঝলাম? কারণ যার ঘনত্ব বেশি সে ভারী হবে। দিনাজপুর বোর্ড 2024। একদিন কুয়াকাটায় আর্দ্রতা মাপক যন্ত্র, আর্দ্র ও শুষ্ক বাল্ব এর থার্মোমিটার আর বাল্ব একই কথা। পাঠ পাওয়া গেল যথাক্রমে 25 ডিগ্রি আর 28 ডিগ্রি। এখানে খেয়াল করো সবসময় দেওয়া থাকে শুষ্ক আর আর্দ্র, আর এখানে কিন্তু উল্টা, আর্দ্র দিয়েছে আগে, শুষ্ক দিয়েছে পরে। খেয়াল রাখবা, আর্দ্রটাকে ধরি θ2 আর শুষ্কটাকে বলি θ1। এখানে অনেকে এটাকে θ1 ধরে আর শুষ্কটাকে θ2 ধরে না। শুষ্কটা অল টাইম θ1, আর্দ্রটা অল টাইম θ2। তো θ1 2 ধরতে ভুল করবে না, শুষ্ক 1 আর আর্দ্র θ2। এখানে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, আর এইচের মান কত দেওয়া আছে? বলছে 70% কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়, 70% না হইলে বৃষ্টিপাত হয় না। 22 ডিগ্রি, 24 ডিগ্রি, 28 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। 22 ডিগ্রিতে চাপ দেওয়া আছে 19, 24 ডিগ্রিতে চাপ দেওয়া আছে 22, আর 28 ডিগ্রিতে চাপ দেওয়া আছে 28 মিটার পারদ চাপ দেওয়া আছে। আর গ্লেইসারের উৎপাদক দেওয়া আছে হচ্ছে কত? 1.67 বড় হাতের জি। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে ওই দিন শিশিরাঙ্ক কত ছিল। দেখো এই অঙ্ক অসংখ্যবার করছে, একটা এমসিকিউ হলে আসবে। শিশিরাঙ্ক থিটা সমান সমান কি লিখবো? θ1, জি এর মান জানি, θ1 এর মান জানি, θ2 এর মান জানি, সবগুলো মান যদি বসাই তাহলে শিশিরাঙ্ক চলে আসবে। এখানে শিশিরাঙ্কের মান আসবে 22 দশমিক সামথিং, 22.99 হচ্ছে শিশিরাঙ্কের মান। ওই দিন কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাব্যতা যাচাই করো। তাহলে আরএইচের মান আমরা দেখব যে 70%কে ক্রস করে কিনা। যদি 70% হয় তাহলে বৃষ্টিপাত হবে, আর যদি 70% না হয় তাহলে বৃষ্টিপাত হবে না। শিশিরাঙ্ক হচ্ছে 22.99, 22.99 কাছে তাপমাত্রা হচ্ছে 24 আর 22। প্রশ্নের মধ্যে যে আমাকে মান দিয়েছে 22, 24, 28, এর মধ্যে 22.99 কাছাকাছি মান হচ্ছে 22 আর 24। তাহলে 22 আর 24 এখানে নিব আমরা। 22 আর 24 ডিগ্রি তাপমাত্রা বিয়োগ করলে কত আসবে? 2 ডিগ্রি। আর 22-এর জন্য 24-এর জন্য চাপ জানি, প্রশ্নে দেওয়া আছে। 22-এর জন্য চাপ জানি, প্রশ্নে দেওয়া আছে। দুইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2 ডিগ্রির জন্য চাপের মান। তাহলে 2 ডিগ্রি পরিবর্তনের জন্য চাপের পরিবর্তন হয় এত। আমার কিন্তু 22 জানি, কি জানি না, 0.99 জানি না। তাহলে 0.99-এর জন্য কত? তাহলে ঐকিক নিয়মটা কী হবে? 2 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 2.55 10⁻³ তাহলে 1 ডিগ্রির জন্য কত? আর 0.99-এর জন্য কত হবে? তাহলে কি করব? 2.55 × 10⁻³ ইন্টু হচ্ছে 0.99 দিয়ে গুণ করব, গুণ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 2.55 10⁻³ কত বেশি আমাদের জানা দরকার? 0.99। আর টেম্পারেচারের ডিফারেন্স কত ডিগ্রি? অলরেডি প্রশ্ন দেখছি 2 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.99-এর জন্য। তাহলে দেখো
22 ডিগ্রির জন্য আমরা মান জানি বাষ্পচাপের, আর 0.99 এর জন্য মানটা যেটা বের করলাম সেটা এখানে বসাই দিব। তাহলে এটা হচ্ছে 22 ডিগ্রির জন্য, আর এটা হচ্ছে 0.99 এর জন্য। তো এই দুইটা মান যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। আর বায়ুর তাপমাত্রা লাগবে। বায়ুর তাপমাত্রা কোথায় প্রশ্ন কিন্তু তুমি খুঁজে পাবে না। শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 28 ডিগ্রি, এটাই হচ্ছে আমার কি তাপমাত্রা? বায়ুর তাপমাত্রা। আর বায়ুর তাপমাত্রায় যেটা সেটাই হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ বড় হাতের F। আমি আবারও বলি, θ1 যেটা শুষ্ক বাল্বের তাপমাত্রা, সেই শুষ্ক বাল্বের তাপমাত্রাই হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা। আর বায়ুর তাপমাত্রা যেটা সেটাই হচ্ছে তোমার F, বড় হাতের F। আর এটা তো তোমরা ছোট হাতের F বের করে ফেলছো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে স্মল f ডিভাইড বাই ক্যাপিটাল F ইন্টু 100%। যদি করি তাহলে দেখতে পাচ্ছি মান কত? 74%। আর প্রশ্ন বলছে 70%-এর কাছাকাছি থাকলে বৃষ্টিপাত হয়। 74%, তার মানে বৃষ্টিপাত হবেই হবে। ময়মনসিংহ বোর্ড 2024 একটা গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 মিটার গভীরতায় নিয়ে যাওয়া হলো। তখন এর আয়তন হয় কত? 2 লিটার আয়তন দখল করে বা ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনকে আরও 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। বায়ুমণ্ডলীয় চাপ বলে দিছে, পানির ঘনত্ব বলে দিছে। প্রথমেই অংশটা বোঝার চেষ্টা করি। এটা একটা হ্রদ। হ্রদ মানে পুকুর বা সাগর বা লেক, যাই ধরো না কেন। তো এই হ্রদের উপরিতল হচ্ছে এটা, যে বাতাসের সাথে যেটা থাকবে সেটা উপরিতল। আর এটা হচ্ছে কি তলদেশ। গভীরতা কত? এতটুকু গভীরতা নিচে। সেই গভীরতাটা কি বললাম আমরা? এইচের মান কত? 50 মিটার। উপরিতলের চাপ প্রশ্নে বলে দিছে 10⁵। তার মানে উপরিতলের চাপকে ধরলাম P1। যেহেতু উপরিতলের চাপ P1, তাহলে আয়তনকে ধরতে হবে V1। 1 উপরে থাকবে। তাহলে তলদেশের চাপ কি হবে? P2, আর আয়তন হবে V2। যখন আমি গভীরতায় নিয়ে গেলাম বা তলদেশে নিয়ে গেলাম, তখন আয়তন হচ্ছে 2 লিটার। তার মানে এখানে আয়তন হচ্ছে বেলুনের কত লিটার? 2 লিটার। বেলুনের আয়তন 2 লিটার। আর আমরা জানি তলদেশের চাপ হচ্ছে উপরিতলের চাপ প্লাস H rho g। উপরিতলের চাপ প্লাস H rho g। আর উপরিতলের চাপ কত? 10⁵ এখানে বসাই দিবা। H এর মান কত? 50 মিটার। রো এর মান কত? 1000। জি এর মান কত? 9.8। এগুলো সব মুখস্থ। তাহলে P2 এর মান পেয়ে গেলাম, P1 এর মান পেয়ে গেলাম। আর এখানে ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে কিন্তু গভীরতায়, উপরিতলে না। তাহলে গভীরতায় যেহেতু 2 লিটার, প্রশ্ন বলছে পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত ছিল। বেলুনটা যখন পানির উপরে যে জায়গায় ছিল, তখন তার আয়তন কত ছিল সেটা জিজ্ঞেস করছে। তার মানে V1 এর মান জানি না। যেহেতু এখানে টি এর কথা কিছু বলে নাই, তাহলে টি ধ্রুবক। তাহলে সূত্র কি আমার? P1 V1 P2 V2। তো যেহেতু আমার V1 লাগবে, তাহলে V1 এক পাশে রেখে বাকি সব অপর পাশে নিয়ে গেলাম। উপরিতলের চাপ বসাইলাম, আয়তন বসাইলাম 2 লিটার। আর এখানে P2 এর মান আমরা বসাইলাম এই জিনিসটা। এখানে P2 এর মান যে এখান থেকে পাইছি, এই ভ্যালুটা যদি তুমি বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবা 5.9 × 10⁵। এখান থেকে বেলুনের উপরিতলের আয়তন কত ছিল? 11.8 মিটার। তার মানে বেলুনটা যখন উপরিতলে ছিল, তখন 11.8 মিটার ছিল তার আয়তন। সে যখন আস্তে আস্তে নিচে নামলো, চাপ বাড়ার ফলে আয়তনটা সংকুচিত হয়ে কমে 2 লিটার হয়ে গেছে। তাহলে প্রাথমিক আয়তন বের হয়ে গেল। গ নম্বরে বলছে হ্রদের তলদেশ থেকে বেলুনটিকে পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। এখন বেলুনটা ছিল কিন্তু গভীরতায় পানির নিচে। পানির নিচে যখন ছিল 2 লিটার, তখন কোনো একটা বিশেষ ব্যবস্থায় তার মধ্যে আরও 1 লিটার গ্যাস প্রবেশ করাইলো। এখন কিন্তু আর সে নিচে 2 লিটার নাই। এখন তার টোটাল আয়তন হইল কত? 3 লিটার। টোটাল আয়তন এখন কত? 3 লিটার। বেলুনটা এখানে আছে, এখন তার তলদেশে আয়তন 3 লিটার। বেলুনটা যখন উপরের দিকে আসবে, তখন বেলুনটা তো ছিল ছোট, আস্তে আস্তে চাপ কমলে ওর আয়তন বেড়ে এরকম বড় আয়তন বেড়ে বড় বেলুনের মতন অবস্থা সৃষ্টি হবে। এখন আয়তন বাড়তে বাড়তে ও যেই জায়গায় আসলো, এই অবস্থায় তার তো একটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা আছে। এর থেকে যদি বেশি হয়ে যায়, সে ফেটে যাবে। আর যদি কম হয়, তাহলে অক্ষত থাকবে। তাহলে আলটিমেটলি যদি কিছুই না বুঝি, তাহলে এখানে দেখব যে উপরিতলে এসে তার আয়তন কত হয়। তাহলে নিচে ধরলাম P2 V2, আর উপরে ধরবো P1 V1। P2 এর মান তো যে আগেরটা ছিল ওইটাই থাকবে। V2 এর মান কিন্তু এখন 2 লিটার না, 3 লিটার হবে। আর এখানে P1 এর মান কত ছিল আগে? 10⁵, 10⁵ হবে। তাহলে এই সবগুলো ভ্যালু যদি P1 এর মান যেটা 10⁵ বসাবো,
P2 এর মান আগে যেটা বের করছিলাম প্রশ্নে ওই জায়গা থেকে সেটাই বসাবো। আর V2 এর মান এখন 2 লিটার না কত 3 লিটার, এখানে V1 এর মান পাবো। তার মানে বেলুনটা যদি H গভীরতা থেকে উপরে উঠে আসে ওর আয়তন হবে 17.7 লিটার। আর বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, তার মানে এর থেকে বেশি হলেও ফেটে যায়, কত লিটার? 8 লিটার। যেহেতু সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 8 লিটার, কিন্তু বেলুনটা উপরে উঠলে হয়ে যায় 17 লিটারের বেশি, তার মানে বেলুনটা উপরে ওঠার আগেই ফেটে যাবে, তার মানে সে অক্ষত আর থাকবে না।